রাজশাহীতে দীর্ঘদিন পরিত্যক্ত বিভিন্ন সরকারি দপ্তরের কোয়ার্টার ও কলোনি ভবন অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদিন অ্যানি। বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার আকাশ সকাল থেকে মেঘলা, আর অমাবস্যার জোয়ারে পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হচ্ছে জেলার নিচু ও চরাঞ্চল। এদিকে বৈরী আবহাওয়ায় মাছ ধরতে না পেরে চরম আর্থিক লোকসানে পড়েছেন পাথরঘাটা বিএফডিসি ঘাটের হাজারো জেলেরা। এ বিষয়ে আরও জানাতে বরগুনার নদী বন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী সুজন আকন। সুজন, এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, আর সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাবেন। আসলে এখনো আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে মেঘলা আকাশ ছিল এবং ওই সময়টায় বৃষ্টি না হলেও কিন্তু ঘন্টাখানেক ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে জেলায় কিন্তু এখন পর্যন্ত কোনো বেড়িবাঁধ ভাঙার কিংবা তলিয়ে যাওয়ার কোনো ঘটনা না ঘটলেও কিন্তু অমাবস্যার যে অতিরিক্ত জোয়ারের চাপ, সেই চাপে কিন্তু চরাঞ্চল বিশেষ করে নিচু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। আমরা দেখতে পেয়েছি গতকালকেও যে জোয়ারের যে অমাবস্যার চাপ, সেটি কিন্তু প্রায় 1.5 থেকে 2 ফুট কিন্তু পানি বেশি বৃদ্ধি পেয়েছিল, যার কারণে কিন্তু বেড়িবাঁধের বাইরে অর্থাৎ বরগুনার 3টি নদী রয়েছে, পায়রা, বিষখালী এবং বলেশ্বর, এই 3 নদীর যেসব বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করে, অর্থাৎ এই বেড়িবাঁধের বাইরেও কিন্তু জেলায় প্রায় হাজার হাজার বসত ঘর কিন্তু এখানে রয়েছে, যার কারণে কিন্তু তারা অতিরিক্ত জোয়ারের পানি হলেই কিন্তু সেই সব ঘরবাড়ি কিন্তু প্লাবিত হয়। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি গতকালকেও যে একেবারে বরগুনার যে ফুলজুরি এলাকা, সেখানেও কিন্তু দেখেছি যে বেড়িবাঁধের বাইরে যেসব ঘরবাড়ি রয়েছে তাদের কিন্তু একেবারে ঘরের দোরগোড়া পর্যন্ত কিন্তু জোয়ারের পানি কিন্তু পৌঁছে গিয়েছে। তারা বলছেন যে এই অবস্থায় যদি পানির মাত্রাটা আরেকটু 1 থেকে 2 ফুট কিংবা 3 ফুট পানি যদি আরও বেশি বৃদ্ধি পায় তাহলে কিন্তু তাদের ঘরে থাকা অসম্ভব হয়ে যাবে। এবং আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু ওইসব বাসিন্দাদের যারা নারী সদস্য রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেমনটি বলছেন যে তারা কিন্তু খুব ভোরে উঠেই কিন্তু রান্নাবান্না শেষ করে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রাখেন। অর্থাৎ এই যে জোয়ারের চাপে কিন্তু তাদের রান্নাঘর থেকে শুরু করে ঘরবাড়ি কিন্তু তলিয়ে যায়। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বরগুনায় কিন্তু 44 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যেটি ভাঙন কবলিত বেড়িবাঁধ, এবং 14 কিলোমিটার বেড়িবাঁধ অতি ঝুঁকিপূর্ণ। অর্থাৎ এই 14 কিলোমিটার বেড়িবাঁধ নিয়েই কিন্তু এই উপকূলের মানুষ সব থেকে বেশি আতঙ্কে থাকে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বরগুনায় কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটেও কিন্তু কয়েক হাজার জেলেরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছে। অর্থাৎ এই যে দীর্ঘ নিষেধাজ্ঞা ছিল 58 দিনের, সেই নিষেধাজ্ঞা শেষে এই ভরা মৌসুমে ইলিশ শিকার করবেন, কিন্তু এই সময়টায় বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আপনি জানেন যে গত সপ্তাহে কিন্তু একটি আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছিল, এবং এখনও কিন্তু সেই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তারা সমুদ্রে অবস্থান করতে পারছে না। এবং বেশ কয়েকজন জেলেদের সঙ্গে আমার কথা হয়েছে যারা সমুদ্রে অবস্থান করেছিলেন, অর্থাৎ 2 থেকে 3 দিন আগে যারা উপকূলে এসে আশ্রয় নিয়েছেন, তারা কিন্তু বলছেন যে সমুদ্র বেশ উত্তাল রয়েছে, যার কারণে তাদের যেসব ট্রলার রয়েছে সেই সব ট্রলার নিয়ে কিন্তু তারা জেলেরা সমুদ্রে অবস্থান করা তাদের জন্য অনেকটাই দুষ্কর এবং অনেকটাই ঝুঁকিপূর্ণ বলে তারা কিন্তু বলছেন, যার কারণে কিন্তু তারা সমুদ্রে কিন্তু অবস্থান না করে কিন্তু তারা বিশেষ করে বরগুনার পাথরঘাটা, তালতলি সহ উপকূলীয় যেসব নদ নদী রয়েছে সেখানে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন। এতে কিন্তু তারা ইলিশ শিকার না করতে পারে কিন্তু আর্থিকভাবে এই পল্লীটি আসলে লোকসানের আশঙ্কা করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। বরগুনার আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুজন আকন। রাজশাহী শহরের সরকারি বিভিন্ন দপ্তরের বহু কোয়ার্টার ও কলোনির বহুতল ভবন বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোথাও দেয়ালে ফাটল, কোথাও খসে পড়ছে ছাদের পলেস্তারা, জানালা দরজা ভাঙা, চারপাশে আগাছা। সরকারি বাসা হলেও বেশি ভাড়া বা অন্যান্য সুবিধার অভাবে থাকছেন না কর্মকর্তা কর্মচারীরা, ফলে কোটি কোটি টাকার সরকারি সম্পদ অযত্নে নষ্ট হচ্ছে। এসব ভবন নিয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে গণপূর্ত বিভাগ। সজীব আহমেদের ছবিতে মারুফ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। গাছগাছালিতে আচ্ছন্ন, মনে হবে ভৌতিক কোনো মুভিতে দেখা পরিত্যক্ত ভবন, কিন্তু এগুলো মূলত একসময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক ভবন।
সময়ের সঙ্গে সঙ্গে সে ভবনের অনেকগুলো এখন পরিত্যক্ত। কোথাও দেয়ালের ফাটল, কোথাও খসে পড়ছে ছাদের পলস্তারা, জানালা দরজা ভাঙা, চারপাশে আগাছার দখল। নগরের অপর প্রান্ত টিবি পুকুর। এখানে ভবন ফাঁকা নেই। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা ভবনের কিছু অংশে এখনো বসবাস করছেন অনেক পরিবার। জীবনের ঝুঁকি জেনেও বিকল্প আবাসনের অভাবে আর খরচ কমাতে সেখানে বসবাস করছেন তারা। উপায় তো নাই, এখন মরিয়ার বাতি আর নিচে থাকতে হবে, ঝুঁকি নিয়ে থাকতে উপায় আছে, বুঝতে তো পারছেন। মানে আপনার খুব রিস্ক থাকে। পাশনে যে বিল্ডিং আছে সব ভাঙচুর, আমি দেখলাম ভিতরে দিকে, উপরে সব চটালে হিলছে। দেখেও ভয় লাগে, রিক্স। একটু ঝড় বৃষ্টি হলে সব বাসার লোকজন এসে বাইরে দাঁড়ায়, তারপরে আবার পরে উঠে এরা জোর জবরদস্তি আছে, সরকারি চাকরিজীবী, তবে এরা জোর করেই এখানে থাকে। আবার তুলনামূলক ভালো অবস্থার কিছু সরকারি ভবন দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। এসব সরকারি বাসার ভাড়া তুলনামূলক বেশি। অবস্থানগত অসুবিধার কারণে অনেক কর্মকর্তা কর্মচারী সেখানে উঠতে আগ্রহ দেখান না। সে কারণেও পড়ে নষ্ট হচ্ছে সরকারি এসব সম্পদ। প্রায় 8 বছর ধরে আমি দেখে আসছি, পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখানে মানুষজন তেমনভাবে থাকে না, এখানে নেশাখোরের আড্ডা হয়ে গেছে। যেসব ভবন সংস্কারের উপযোগী সেগুলো মেরামত করা হবে, আর যেগুলো ব্যবহারের অনুপযোগী সেগুলো অপসারণ করে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নতুন আবাসন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা। হেলেনাবাদ এবং মহিষবাদন দুইটা কলোনির জন্য অলরেডি আমরা প্রস্তাব পাঠিয়েছি, যেখানে আধুনিক বিল্ডিং ভবন হোক, হাইরাইজ বিল্ডিং হোক, যাতে আমাদের রাজশাহী যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন ওখানে বসবাস করতে পারে, তারা যেন এই সুযোগ সুবিধাটা পায়। আমরা প্রজেক্ট হাতে নেওয়ার জন্য যা যা করণীয় আমাদের তরফ থেকে আমরা আগিয়ে রেখেছি। এখন আমরা যদি গ্রিন সিগন্যাল পাই বা পরবর্তী ধাপে আমরা যাবো আর কি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সরকারি এই ভবনগুলোয় সময়ের সাথে সেবার মান এবং মূল্যের সমঝোতা বজায় রাখলে বাড়বে সরকারি এই আবাসিক কলোনিগুলোর ব্যবহার। সেই সঙ্গে সরকারি কোষাগারে যুক্ত হবে বিপুল পরিমাণ অর্থ। মারুফ হাসান, এখন, রাজশাহী। 3 মার্কিন সেনা নিহতের প্রতিশোধ নিতে টানা 9ম দিনের মতো ইরানের কঠোর হামলা চালানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে জর্ডানের 2 মার্কিন সেনা নিহতের পর ইরাকে ইরানের পৃথক হামলায় 1 মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 1 জন। এদিকে রোববার রাতে আইআরজিসির সামরিক সক্ষমতা ভেঙে দেওয়ার অজুহাতে বাহিনীটির কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে হামলার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হামলা হয়েছে ইরানের দক্ষিণ পশ্চিমের নির্মাণাধীন দার খোবিন পারমাণবিক কেন্দ্রেও। বিপরীতে মার্কিন সেনাদের ছোড়া বেশ কয়েকটি অত্যাধুনিক ড্রোন ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে আইআরজিসি। আর কুয়েতের অভিযোগ, 2 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দেশটির একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ইরানের হামলায় আগুনের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি সংঘাত বাড়তে থাকায় বিশ্ববাজারে প্রায় 3% বেড়ে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানির দাম $90 ছাড়িয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ী অবসান, তেহরানের আঞ্চলিক প্রভাব ধ্বংস এবং কৌশলগত হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মতো বিষয়গুলোকে কেন্দ্র করে দেশটির সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাত এড়িয়ে যেতে পারছেন না ট্রাম্প। এমন আশঙ্কা অনেক আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকের। তারা বলছেন, নির্বাচনী প্রচারণায় যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিলেও ট্রাম্পের সাম্প্রতিক পররাষ্ট্রনীতি সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে আরেকটি চিরস্থায়ী যুদ্ধের দিকে টেনে নিচ্ছে, যার মাশুল দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রসহ গোটা মধ্যপ্রাচ্যকে। বিস্তারিত জানাচ্ছেন সুলতানা আদিনা। বৈশ্বিক জ্বালানি সরবরাহের মূল অঞ্চল মধ্যপ্রাচ্যে কৌশলগত মার্কিন আধিপত্য ধরে রাখা, হরমুজ নিয়ন্ত্রণ, দুপক্ষের পরস্পর বিরোধী দাবি এবং শর্তভঙ্গের অভিযোগের কারণে ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি বারবার ভেস্তে যাচ্ছে। বারবার যুদ্ধবন্ধের দ্বারপ্রান্তে পৌঁছেও পাল্টাপাল্টি প্রাণঘাতী সংঘাতে জড়িয়ে যাচ্ছে 2 দেশ। এতে করে মধ্যপ্রাচ্যের সংঘাত ক্রমশ ঘনীভূত হচ্ছে। চলমান সংঘাত এ অঞ্চলের নিরাপত্তা এবং অর্থনৈতিক সংকট চরম পর্যায়ে টেনে নিয়েছে। তেল নির্ভর দেশগুলোর আয় কমে গেছে, হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয়েছে, গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। এছাড়া কিছু দেশ 2 দেশের এই দ্বন্দ্বের কারণে মারাত্মক কূটনৈতিক চাপের সম্মুখীন হচ্ছে।
দুপক্ষের সামরিক বেসামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলায় এ অঞ্চলে ইতোমধ্যে মার্কিন সেনা নিহত হওয়ার মতো ঘটনা ঘটেছে। এই ধরনের প্রাণঘাতী হামলার জবাবে তেহরান ওয়াশিংটন সামরিক প্রতিক্রিয়া দেখাতে উদ্গ্রীব। ট্রাম্প ইরানে হামলা জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন। সাম্প্রতিক মার্কিন হামলায় কয়েক ডজন ইরানি নিহত হওয়ার পর তেহরান জানিয়েছে তারা স্থায়ী সংঘাত জিইয়ে রাখতে বাধ্য হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, ইরানকে কেন্দ্র করে স্থায়ী সংঘাত এড়িয়ে যেতে পারছে না ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সাম্প্রতিক একরোখা পররাষ্ট্রনীতি, হেয়ালিপূর্ণ সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে আরেকটি চিরস্থায়ী যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, দুই পরাশক্তির এই দ্বন্দ্বের ভবিষ্যৎ কি? এসবের সমাধান কিসে? বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ যদি চিরস্থায়ী সংঘাতের দিকে এগিয়ে যায় তবে এ অঞ্চল বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীদের প্রক্সি যুদ্ধ, সাইবার হামলা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার বৃত্তেই আবর্তিত হবে এমন সম্ভাবনা সবচেয়ে বেশি। কেননা সরাসরি সংঘাত এড়িয়ে যেতে বাধ্য হলেও একসময় ইরান যুক্তরাষ্ট্র কৌশলগত ছায়াযুদ্ধের মাধ্যমে নিজেদের প্রভাব বজায় রাখার নীতিতেই অটল থাকবে। এক্ষেত্রে তারা আপোষহীন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার ভূ রাজনৈতিক গতি প্রকৃতি এবং ভবিষ্যৎ প্রবণতা দুদেশই জানে। সর্বাত্মকভাবে এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ অর্থনৈতিক এবং মানবিক বিপর্যয় ডেকে আনবে। তাই আলোচনার পথ খোলা রেখে দুপক্ষেরই সংকট নিয়ন্ত্রণে আরও আন্তরিক চেষ্টা একান্তই প্রয়োজন। সুলতানা দিনা, এখন বিশ্ব। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।